সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, সহসায় নেই বৃষ্টির সম্ভাবনা। হিটস্ট্রোকে 3 জেলায় 3 জনের মৃত্যু। ঢাকার বাইরে গরম আর লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে। উপজেলায় দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্বাচনের নামে হচ্ছে প্রহসন, প্রতারণা, বলছে বিএনপি। 6 দিনের সফরে থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু। ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী নেওয়া হবে সরকারি ব্যবস্থাপনায়, জানালেন ধর্মমন্ত্রী। দেশে ফিরেছেন মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া 173 বাংলাদেশি নাগরিক। কক্সবাজার জেলায় ভোটার রোহিঙ্গাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশাখের শুরু থেকে সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপদাহে এখন জনজীবনে নাভিশ্বাসে উঠেছে। কষ্টে আছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এদিকে হিটস্ট্রোকে রাজবাড়ী, পাবনা ও বরগুনায় 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় তীব্র তাপদাহ ও গরমে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এদিকে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে তাপমাত্রা। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ। বিকালে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও ক্ষেতের নানা ফসল। গরমের সময় ঢিলাঢালা পাতলা সুতির কাপড় পরিধান করুন। পাবনায় সপ্তাহ ধরে তীব্র তাপদাহে জনজীবনের হাঁসফাঁস অবস্থা। অনেকেই ভয়ে ঘর থেকে বের হন না। খেটে খাওয়া মানুষ যারা কাজে শহরে যাচ্ছেন তাদের কাহিল অবস্থা। পৌরসভার গাড়ি থেকে রাস্তায় ছিটানো হচ্ছে পানি। বৃষ্টির জন্য সকালে শহরের দারুল আমান ট্রাস্টে সাধারণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। আমার বয়সে আমি এইরকম গরম দেখি নাই। আমার কামাই হচ্ছে না, আমার বেচাকেনাও ভালো হচ্ছে। এদিকে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে। গরমে রোগীর চাপ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। 250 শয্যা হাসপাতালটিতে এখন 4 শতাধিক রোগী ভর্তি আছে। মেঝেতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্য চিকিৎসা প্রদান যেন করা হয়। উপকূলীয় জেলা সাতক্ষীরায় তীব্র তাপদাহে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদনও। ফলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। অতিরিক্ত তাপের কারণে আম রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। এই গরমে গাড়ি চালাতে গেলে বিশাল সমস্যা হচ্ছে। বাসা থেকে বেরোনোর কোনো কায়দা নাই, এত তাপ প্রহার। গত কয়েকদিনে জেলায় 38 থেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে বিগত 13 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে পশ্চিমে লু হাওয়ায় গত 10 দিন ধরে জয়পুরহাটের মানুষ হাঁসফাঁস করছে। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। পেটের তাগিদে খেটে খাওয়া মানুষগুলোর ভালো অবস্থা। নিউমোনিয়া আর ডায়রিয়ায় জয়পুরহাট হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। প্রচণ্ড গরমে শিশুদের অবস্থা কাহিল। শিশু এবং বয়স্ক রোগীদের বেশি পাচ্ছি। তাপদাহের বিভিন্ন রকম জটিলতা নিয়ে তারা ভর্তি হচ্ছে, বিশেষ করে সর্দি, জ্বর, কাশি এবং তার সঙ্গে ডায়রিয়া। তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ পেতে ঝালকাঠিতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শহরের পশ্চিম ঝালকাঠি গাবখান ফেরিঘাট জামে মসজিদ মাঠে এই নামাজ হয়। বৃষ্টির জন্য প্রার্থনা করে ফেনী ফালাহিয়া মাদ্রাসা মাঠেও ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের এই তীব্রতা থাকবে আরো কয়েকদিন। বড় ধরনের বৃষ্টিপাত না হলে এই প্রচণ্ড তাপদাহ কমার সম্ভাবনা আপাতত নেই। চলমান তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষেরা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের তীব্র তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। বেশ কয়েকদিন হলো দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টিরও। গরমে অতিষ্ঠ নগরবাসী।
তাপপ্রবাহে বিপর্যস্ত সব বয়সের মানুষ। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে অনেকেরই। বের না হয়তো পথ নাই, কাজ তো বন্ধ নাই, কারণ গরম হয়তো বেশি পড়ছে, তাতে কিছু করার নাই, বের তো হতেই হবে। গরমের তীব্রতা তো বেশি, একটু অন্যান্য বারের তুলনায় একটু বেশি। প্রচণ্ড রোদের কারণে আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে। মানুষের তো দৈনন্দিন জীবন তো আর ঘরে বসে কাটানো যাচ্ছে না, আপনার তো কাজের জন্য বের হতে হবে, যে কোনো কাজের জন্য তো বের হতে হবে। এমন অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তি শ্রমজীবী মানুষদের। গরমের তীব্রতা উপেক্ষা করে জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন এসব খেটে খাওয়া মানুষেরা। প্রচণ্ড গরম মামা, গরমে টেকা যাচ্ছে না, তো বের না হলে কেমনে চলবে? বিবি বাচ্চা তো পালা লাগবে। ঠান্ডা আমাদের একটু হইলে ভালো, আর যে গরম বেশি চালানো যায় না। ঠাড়া বড় রোদ, যেরকম রোদ তেরকম গরম, তেরকম বৃষ্টি, আল্লাহর রহমত আর কি। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনেও নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে হিট অ্যালার্টের সময়সীমাও। বিদ্যমান যে তাপপ্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রংপুর, রাজশাহীর অবশিষ্টাংশ, খুলনার অবশিষ্টাংশ, বরিশাল, ঢাকা, ময়মনসিংহের অধিকাংশ জায়গায়। আর আমাদের যে হিট অ্যালার্ট যেটা ছিল এটা আগামীকাল এটার আপডেট আসবে, তবে এটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। তবে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হবার সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে তীব্র তাপদাহের মধ্যে গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের। রাজধানীর বাইরে লোডশেডিং বেশি হওয়ায় গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানালেন, পিডিবির আর্থিক সংকট আর বৈদেশিক মুদ্রার ঘাটতি জ্বালানি আমদানিতে বড় সমস্যা। এ অবস্থায় বিদ্যুতের সাশ্রয়ী হতে রাত ৮টার পর শপিং মল, দোকানপাট বন্ধে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। দেশের ইতিহাসে সোমবার রাত ৯টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে ১৬,২৩৩ মেগাওয়াট। তখনও বিদ্যুতের লোডশেড করতে হয়েছে ৪৬৭ মেগাওয়াট। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে তেমন সমস্যা না থাকলেও লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির তথ্য বলছে, শনিবার সর্বোচ্চ লোডশেড ছিল ৬৯০ মেগাওয়াট। রবিবার এটি বেড়ে হয় ৮২৪ মেগাওয়াট। সোমবার ১৩০০ মেগাওয়াট লোডশেড করতে হয়েছে প্রান্তিক পর্যায়ে। কাজ শুরু করব তখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে ১.৫ ঘন্টা ২ ঘন্টা কারেন্ট থাকে না। আমরা সবকিছু রেডি করছি, আমার কারেন্ট নাই। বসে থেকে দেখে যখন দেখেছি আমার মিস্ত্রি চলে যাচ্ছে, তখন আসছে কারেন্ট, তখন আমি কারেন্টে কি করবো? ১ ঘন্টা কারেন্ট থাকলে আবার দেখা যাচ্ছে ১.৫ ঘন্টা ২ ঘন্টা কারেন্ট নাই। আমাদের অটো চার্জেরও সমস্যা হয়, ভোল্টেজ থাকে না, চার্জ হয় না। আর লোডশেডিং তো গরমে কারেন্ট গেলে মনে করেন ১ ঘন্টা। রাতে বিদ্যুৎ গেলে মনে করেন গরমে টিকা যায় না, পাখা দিয়ে কোনো রকম আমরা জীবনটা রক্ষা করি। গরমের তীব্রতার সাথে সাথে বিদ্যুতের চাহিদা আরো বাড়তে পারে। তখন এই বাড়তি চাহিদার যোগান কি বিদ্যুৎ বিভাগের পক্ষে সম্ভব? পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা, ক্রয় করা, সেটাই বড় সংকট এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। রাত্রিবেলা যে ব্যবসায়িক কার্যক্রম, সেগুলোর ক্ষেত্রে ৮টার পরে বন্ধ রাখা, যারা অমান্য করবে অবশ্যই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহ ঘাটতি পল্লী বিদ্যুতের উপর না চাপিয়ে সকল বিতরণ কোম্পানিকে ভাগ করে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। লোডশেডিংটাও সহনীয় পর্যায়ে থাকবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দলীয় সিদ্ধান্তে তৃণমূল খুশি। বিএনপির একতরফা কর্মসূচিতে সন্ত্রাসের শঙ্কা থাকে উল্লেখ করে মানসিক চাপে রাখতে আওয়ামী লীগ মাঠে থাকে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাইমুর রশিদের রিপোর্ট।
দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, উপজেলা নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা। তবে প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন পর্যন্ত অপেক্ষার সুযোগ আছে বলে মত তার। দাবি করেন, এ নিয়ে দলে কোনো হতাশা বা বিশৃঙ্খলা নেই। স্মরণ করিয়ে দেন, শুধু বিশৃঙ্খলার কারণে জাতীয় নির্বাচনেও অনেকে এমপি মন্ত্রী হতে পারেননি। তবে স্বজনের সংজ্ঞা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে, কাদের সময় মতো এখনো শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো, আমরা কোমর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি এবং এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। নির্বাচনের মতো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা আছি। এই প্রক্রিয়ার মধ্যে রণকৌশল আমাদের থাকতে পারে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, তাই ষড়যন্ত্র রুখতে কর্মসূচি দিতেই হয় ক্ষমতাসীন দলকে। বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। তারা, আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি। আওয়ামী লীগ শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমি আমার দলের অফিসে আমার কর্মী কলিগের সাথে আলাপ করব, এই কনভারসেশন কেন পথে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন? ডোন্ট ডু ইট প্লিজ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের আমলে নির্বাচিত বিএনপির কোনো মেয়র বা উপজেলা চেয়ারম্যানই দায়িত্ব পালন করতে পারেননি। তাদের কারাগারে কাটাতে হয়েছে কিংবা বরখাস্ত করে আওয়ামী লীগ নেতাদের সেই জায়গায় বসানো হয়েছে। এমন নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত থাকার চেষ্টা করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচনের নামে প্রহসন, প্রতারণা করা হচ্ছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বর্জন করছে জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকেই। প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দলের 7 জন পদধারী নেতা এবং অব্যাহতিপ্রাপ্ত বহিষ্কৃত সব মিলিয়ে 38 জন নেতা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন। এর মধ্যে অনেককে বহিষ্কারও করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে খুব অল্প কয়েকজনই প্রার্থী হয়েছেন। যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানানো হচ্ছে। এই সরকারের আমলই একটা সময় মনে করে দেখেন, প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। আপনার রাজশাহীর মেয়রকে গ্রেফতার করা হয়েছে, খুলনার মেয়রকে গ্রেফতার করা হয়েছে, সিলেটের মেয়রকে গ্রেফতার করা হয়েছে, গাজীপুরের মেয়রকে গ্রেফতার করে কারাগারে রাখতে রাখতে কারাগারে বসেই তিনি মারা গেছেন। মান্নান সাহেব, শুধুমাত্র কুমিল্লার সাক্কু সাহেব বাদে আর কাকে জেলখানায় না নেওয়া হয়েছে বলেন? বাকি যারা ছিল প্রত্যেককে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে কথিত মামলার অজুহাত দেখিয়ে বরখাস্ত করে সেখানে আওয়ামী লীগ বসিয়ে দেওয়া হয়েছে। তাই যেই ফাঁসির কাস্টে ঝুলতে কি কেউ সাধে যায়? এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো এটাই তারা মনে রাখে। স্থানীয় সরকার নির্বাচন যেখানে ক্ষমতা পালাবদলের বিষয় নেই, সেখানে উপজেলা নির্বাচন কেন বর্জন করছে বিএনপি? এমন প্রশ্নে নিজেদের যুক্তি তুলে ধরেন দলটির নেতারা। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকারের প্রশ্ন। আচ্ছা, আজকে তো স্পষ্ট এই যে সেটআপ, বর্তমান সরকারের সেটআপ, বর্তমান নির্বাচন কমিশনের যে সেটআপ, সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন
পারে না। কাজে এই ধরনের সেট আপের মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না, কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। গণতন্ত্র ও দলের স্বার্থে শৃঙ্খলা মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মোহিত। ঢাকা ব্যাংকক সম্পর্ক আরও জোরদার করতে থাইল্যান্ডের স্থানীয় সময় দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুংলাইত সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 19 রাউন্ড গান স্যালুটের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের লুম্ফিনী এলাকার একটি অভিজাত হোটেলে। সফরে এখানেই থাকছেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের ৮০তম কমিশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়, পৃথিবীতে সবাইকে দেখাতে চায়, কেউ যেন বাদ না থাকে। তো বাংলাদেশ তো একটা বিরাট দায়িত্ব নিয়েছে। দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, জ্বালানি সহযোগিতা, পর্যটন খাত ও শুল্ক ছাড়ে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর তাগিদ প্রবাসীদের। জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে যে আমাদের কূটনৈতিক সম্পর্কটা আরেকটু জোরদার করার, এবং এর সাথে সাথে অবশ্যই যদিও থাই এম্বাসি আমাদের ব্যাপারে অনেক সাপোর্টিভ, বাংলাদেশের থেকে যারাই আসছেন সেটা হচ্ছে আপনার পেশেন্ট হোক অথবা ট্যুরিস্ট হোক, তাদের আসা যাওয়াটা আরেকটু ইজি করে দেওয়ার জন্য এটা আমার অনুরোধ থাকবে। আমরা প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করি। এই সফরে আমরা জানি ওনার কূটনৈতিক নেতৃত্বে বাংলাদেশের সবগুলো বিষয়ে অগ্রাধিকার পাবে। প্রবাসী যারা আছি আমরা সবার চাওয়া সেখানে আমাদের সরকারি কিছু বিষয় অবশ্যই আছেন, ওনারা ভালো জানবেন। তো সেটা আমরা আশা করি যে নেত্রীর এই আশায় এবং এই বিষয়গুলো আরও ভালো হবে এবং বাংলাদেশকে থাই সরকার এবং থাইল্যান্ডের মানুষ আরও ভালো করে জানবেন। একজন প্রধানমন্ত্রীকে এরকম যে গার্ড অফ অনার দিয়ে যে স্পেশালভাবে যে সম্মাননা করলো, এটা অভূতপূর্ব। থাইল্যান্ড আমাদের বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ, সেখানে বিনিয়োগ করবে এবং এই রাষ্ট্রীয় সফরটা যেন একটা বড় অর্থনীতির দ্বার উন্মোচন করে। সফরে থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আসিয়ানভুক্ত দেশগুলোর অন্যতম প্রভাবশালী দেশ থাইল্যান্ড, এমনকি পর্যটনও দেশটি সমৃদ্ধ। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকট সমাধান এবং পর্যটনের সহযোগিতায় থাই সরকারের জোরালো সমর্থন চাইবে বাংলাদেশ। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ব্যাংকক, থাইল্যান্ড। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, চলতি বছরের হজ যাত্রা শুরু হচ্ছে আগামী 9 মে থেকে। সকালে হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এই তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, যেসব হজ এজেন্সি সময় মতো হজ যাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হজ যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে 70% হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ফরিদুল হক খান। ভিসা দেওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯,০০০ হজ যাত্রীর বেশিরভাগেরই ভিসা করেনি হজ এজেন্সিগুলো। গতকাল পর্যন্ত ভিসা হয়েছে মাত্র 400 জনের। সরকারি ব্যবস্থাপনায় 4000 জনের বিপরীতে 1100-র বেশি মুসল্লির ভিসা হয়ে গেছে। 9 তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে ইনশাল্লাহ। মোটামুটি 10 জুন আমাদের লাস্ট ফ্লাইট। আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া।
এদিকে 29 এপ্রিল পর্যন্ত নয়, আগের মতোই ফ্লাইটের এক সপ্তাহ আগ পর্যন্ত হজের ভিসা ইস্যু কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অপারেটিং হজ এজেন্সি মালিকরা। হজ ব্যবস্থাপনার জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এজেন্সি মালিকদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবুদ্দিন। তিনি অভিযোগ করেন, এ পর্যন্ত সৌদি আরবে এজেন্সি মালিকদের ব্যাংকে টাকা জমার ব্যবস্থা করেনি ধর্ম মন্ত্রণালয়। ঠিক করা হয়নি হাজিদের জন্য মিনার জোন, মেলেনি মুআজ্জেম ভিসা। এসবের যথাযথ ব্যবস্থা না করে 29 এপ্রিল ভিসা ইস্যু বন্ধ করে দিলে হজ ব্যবস্থাপনায় আরও জটিলতা তৈরি হবে। কতিপয় এজেন্সির দায়িত্ব অবহেলার জন্য সকল এজেন্সির বিরুদ্ধে কঠোর হওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন অপারেটিং হজ এজেন্সি মালিকরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ভারত। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। দুর্যোগ প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত ও বাংলাদেশের আবহাওয়া একই ধরনের, দুই দেশই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে। এক্ষেত্রে দুই দেশ তথ্য আদান প্রদান সহ পারস্পরিক সহযোগিতা করতে পারে। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চ্যানেল তাদের কাজ অব্যাহত রেখেছে। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা বলেন, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে যে কোনো সমস্যায় ভারত বাংলাদেশ এক হয়ে কাজ করেছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডেঙ্গুর ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে জুন মাসের আগে সব ব্যবস্থা নেবে দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে সংস্কার কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়ের সময় দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস সে কথা জানান। মেয়র বলেন, সাধারণত প্রতি বছর জুন মাসে ডেঙ্গুর ভয়াবহতা শুরু হয়। এই ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে মেতেই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় করা হবে, সমন্বিতভাবে কাজ করা হবে। এ সময় ডেভেলপার কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন মেয়র তাপস। কোনো নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে ভবনের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জুন মাসে যেহেতু বর্ষা মৌসুম, সেই বর্ষা মৌসুমের আগেই আমাদের সকল প্রস্তুতি যেন আমরা সম্পন্ন করতে পারি এবং সেই প্রেক্ষিতে অগ্রিম অভিযানও আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে করে, যেমন আমি বলতে চাই যে থানাগুলো আপনারা জানেন যে কি অবস্থায় সেখানে থাকে, পরিস্থিতি কি থাকে। এগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো, সেখানে যে পরিবেশ থাকে আমরা লক্ষ্য করি, সেগুলো যাতে করে সুন্দর হয়, সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এর জন্য আমরা মে মাস থেকেই কিছু অগ্রিম অভিযান আমরা পরিচালনা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 জন বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি আছেন। নতুন এই 3 বিচারপতি নিয়োগ পাওয়ায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। বৃহস্পতিবার সকাল 10:30টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ পাওয়ায় মামলার জট কমবে, গুরুত্বপূর্ণ মামলাগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। ক্রিকেট টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের সামর্থ্য বিচারে বিশ্বকাপে বড় প্রত্যাশার সুযোগ নেই মনে করেন অভিজ্ঞ 2 ক্রিকেট বিশ্লেষক হাবিবুর বাশার সুমন ও সানোয়ার হোসেন। তাদের মতে জিম্বাবুয়ে সিরিজটা টাইগারদের প্রস্তুতির ভালো সুযোগ। মানিক মাহমুদের রিপোর্ট। আগামী জুনে টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য উপযুক্ত ও মানসম্মত দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিবি। এরই মধ্যে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে প্রাথমিক স্কোয়াড। ভালো দল গঠন করা হলেও বিশ্বকাপে যদি ক্রিকেটারদের ফর্ম না থাকে তাহলে বিফলে যাবে সব প্রচেষ্টা। বিসিবির সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন শঙ্কিত অতীত অভিজ্ঞতায় প্রত্যাশার কোনো চাপ নেই শান্তর দলের উপর। জিম্বাবুয়ে সিরিজটা ডেফিনেটলি তাদের বেঞ্চটা কেমন সেটা দেখার সুযোগটা দেবে। প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ ফর্মটা কেমন থাকে খুব ইম্পর্টেন্ট হয়। আমি সারা বছর ফর্মে ছিলাম, এরকম কিন্তু আমাদের আগেও হয়েছে, সারা বছর ফর্মে আছি। ওয়ার্ল্ড কাপের সময় ফর্মটা হারিয়ে ফেলেছি, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ ইফেক্ট করেছে। তার মানে যে ওয়ার্ল্ড কাপের আগে যে ফর্মটা সেটা খুব ইম্পর্টেন্ট হবে, সো উই নিড টু বি কেয়ারফুল। টি-20 ক্রিকেটে মাঝে মাঝে ঝলক দেখালেও এই ফরম্যাটে এখনও মেরুদণ্ড সোজা হয়নি টাইগারদের। শান্তর তারুণ্য নির্ভর দলে আছেন কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও, তবে টি-20 হাই স্পিডে রান তোলার মতো সামর্থ্যবান নেই কেউ। সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের মতে ঘরোয়া ক্রিকেটেও পর্যাপ্ত টি-20 খেলার সুযোগ পায় না বাংলাদেশ। তাই বাস্তবতার বিচারে বিশ্বকাপের মতো আসরে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়।
টি-20-তে বা টেস্টে আমরা কোন স্টেজে আছি ওই বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। আমরা আইপিএলে দেখছি প্রায় 300 রান হয়ে যাচ্ছে টি-20 ফরম্যাটে। আমরা কি ওই অবস্থায় কোনো প্লেয়ার বা ওই স্ট্রাইকের 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা আমাদের কয়জন প্লেয়ার তৈরি আছে? তানজিব তামিমরা যেভাবে ব্যাটিং করছে ওদের কিন্তু পজিটিভ ক্রিকেট খেলছে, তৌহিদ হৃদয়রা পজিটিভ ক্রিকেট খেলছে, শান্ত নিজে ভালো ক্রিকেট খেলছে। আমার মনে প্লেয়ার তো আমাদের আছেই, কিন্তু আমাদের প্লেয়ারকে রেগুলার পারফর্ম করার মতো রেগুলার আমরা কনসিস্টেন্সি স্ট্রাইক হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করা টি-20-তে যেরকম দরকার, হয়তো সংখ্যায় কম, আমাদের অ্যাবিলিটি আছে, হয়তো সময়ের সাথে এরাও হয়তো একসময় ম্যাচুর হয়ে যাবে। আমাদের যদি ওই জায়গায় টি-20-তে ওই লেভেলে কম্পিট করতে হয়, আমাদের অনেক বেশি খেলতে হবে, আমাদের উইকেট স্ট্রাকচার সব জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে। লং টাইম প্ল্যান করলে ডেফিনেটলি আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে। আমাদের টার্গেট আমরা কোন সেমিফাইনাল যাবো ফাইনাল যাবো না, আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি। জিম্বাবুয়ে সিরিজে ভালো খেললে বিশ্বকাপের প্রস্তুতিতে আত্মবিশ্বাস বাড়বে ক্রিকেটারদের, মনে করেন দুই বিশ্লেষক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দলই পাঠাচ্ছে জিম্বাবুয়ে। 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে 28 এপ্রিল ঢাকায় আসছে আফ্রিকান দেশটি। অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে মাত্র একজন নতুন মুখ, সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জনাথ ক্যাম্পবেল। এছাড়া দলের অন্য 14 জন ক্রিকেটারের সবাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ সৈনিক। অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড গারভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার দলে আছেন। ফিরিয়ে আনা হয়েছে তাদিও আনাসে, মারুমানি, ফারাজ আকরাম। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে দলে থাকা অন্য ক্রিকেটাররা আছেন এই সিরিজে। চট্টগ্রামে 3 মে শুরু হবে 5 ম্যাচ সিরিজ। 7 ও 5 মে এই ভেন্যুতে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচ। প্রথম দুটি ম্যাচ হবে সন্ধ্যা 6টায়, তৃতীয়টি দুপুর 3টায়। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ হবে ঢাকায়। মিরপুরে 10 মে চতুর্থ ম্যাচ সন্ধ্যা 6টায় এবং 12 মে শেষ ম্যাচ শুরু হবে 10টায়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, সহসায় নেই বৃষ্টির সম্ভাবনা। হিট স্ট্রোকে 3 জেলায় 3 জনের মৃত্যু। ঢাকার বাইরে গরম আর লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে। উপজেলায় দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্বাচনের নামে হচ্ছে প্রহসন, প্রতারণা বলছে বিএনপি। 6 দিনের সফরে থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু, ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী নেওয়া হবে সরকারি ব্যবস্থাপনায়, জানালেন ধর্মমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।